বিএনপির মনোনীত প্রার্থী ও মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছাত্রদল নেতা তানজিম আহমদ আবিদ মারা গেছেন। সংঘর্ষের সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এদের মধ্যে গুরুতর ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকের এপিসোড বিএনপির গাড্ডায় পড়া নিয়ে, কেমনে বিএনপি গাড্ডায় পড়লো আর কেনই বা বিএনপি গাড্ডা থেকে আর উঠতে পারবে না, সেটা একটা ব্যাখ্যা হাজির করব। প্রথমে সে তার মিত্রদের দূরে ঠেলে দিছে। একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয়, সে সম্পর্ক অনেক মূল্যবান। সেই সম্পর্কের মূল্যটাই বুঝলো না তারা, শুধু দূরে ঠেলা না, তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে। আপনারা দেশের মালিক, নিজের মালিকানা অন্যের কথায় ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমরা কি ভোটের বাক্স ভইরা দেই না? মনোনয়ন না পাওয়ায় ক্ষেপেছেন রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা ১৭ বছর কষ্ট করেছি, ৩০০ আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দিবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণের দাবি আমার শুনতে হবে। রাজনীতিতে ত্যাগ আর সংগ্রামের কি কোনোই দাম নেই? দলের দুর্দিনে যারা রাজপথে নিজেদের রক্ত ঝরিয়েছেন, প্রতিবাদের আগুনে পুড়ে হয়েছেন খাঁটি সোনা, ভালো সময়ে এসে তারাই কেন ছিটকে পড়েন? এখন অনেকেই গর্ত থেকে বের হয়ে বিদেশ থেকে উড়ে এসে নমিনেশন পেয়ে যাচ্ছেন, কিন্তু যখন কেউ ছিল না বিএনপির হয়ে কথা বলবার জন্য, তারা নমিনেশন পাচ্ছেন না। তাদের অপরাধ কি? তারা এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির যেই সব নেতা ও নেত্রীরা অন্য অন্য দেশে পালিয়েছিল, তাদেরকেই এবার বিএনপির দলে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় যেই সব নেত্রীরা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে বিএনপির দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর যেই কারণেই সেই সব নেত্রীরা একজোট হয়ে বিএনপির বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং এই মনোনয়ন নিয়েই তাদের মাঝে তুমুল জ্বর ও হাতাহাতি হওয়ার কারণেই কিছু নেতা ও নেত্রীরা আহত এবং নিহত হয়েছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত। এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে মনোনয়ন নিয়ে তাদের মাঝে হাতাহাতিতে কিছু নেতা ও নেত্রীরা নিহত এবং আহত হয়েছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে চলুন একটু দেখে আসি যে যেই সব নেত্রীদেরকে মনোনয়ন দেওয়া হয়নি তাদের কি নিয়ে সাধারণ জনগণ কি প্রতিবাদ করছে। এই বিষয়টা আমরা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভাইরে, এমন খবর শুনে মনে হচ্ছে বুকের ভেতর আগুন জ্বলছে। হৃৎপিণ্ডটা কেউ যেন হাত দিয়ে চেপে ধরেছে। আমার প্রিয় নেত্রী রুমিন ফারহানা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাননি। এই খবরটা চোখে পড়ার পর থেকেই পৃথিবীটা যেন থেমে গেছে। ঘুম আসে না, খাওয়া ভালো লাগে, শরীর না, কষ্টটা আসলে মনের। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই প্রিয় মুখটা। জ্ঞানে গুণে রূপে এক অসাধারণ নারী রুমিন ফারহানা, যিনি শুধু রাজনীতিবিদ নন, ছিলেন বিএনপির মুখপাত্র, দলের প্রাণ আর অসংখ্য তরুণের প্রেরণা। সংসদে গিয়ে আওয়াজ তুলেছেন জনগণের জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে। যখন চারপাশে সবাই নীরব, তখন তিনি একা দাঁড়িয়ে বলেছেন, না, অন্যায় চলবে না। এমন একজনকে মনোনয়ন দেওয়া হলো না। এই খবরটা শুনে মনে হয় না এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, এটা যেন এক ট্র্যাজেডি। চিন্তা করে দেখেন না একবার, রুমিন ফারহানা একজন উচ্চ শিক্ষিত ব্যারিস্টার, মার্জিত, সুন্দরী, নীতিবান ও স্পষ্টভাষী নারী, যিনি কথা বলেন যুক্তি দিয়ে আর মুখ খোলেন সাহস নিয়ে। এমন একজন মানুষ যদি মনোনয়ন না পেলে দেশের রাজনীতির ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? যখন দলের অনেক নেতা ব্যস্ত ছিলেন টেম্পো স্ট্যান্ড দখল, চাঁদাবাজি, প্রভাব খাটানো আর পেছনের দরজা দিয়ে পদ বাঁচাতে, তখন রুমিন ফারহানা রাতের পর রাত টকশোতে বসে গলা ফাটিয়েছেন দলের পক্ষে। এবং আমি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাব, পুরো অ্যাক্টিভিটির ভিতরে আমি আর যাব না। রাজনীতিতে ত্যাগ আর সংগ্রামের কি কোনোই দাম নেই? দলের দুর্দিনে যারা রাজপথে নিজেদের রক্ত ঝরিয়েছেন, প্রতিবাদের আগুনে পুড়ে হয়েছেন খাঁটি সোনা, ভালো সময়ে এসে তারাই কেন ছিটকে পড়ে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কি তাদের পরীক্ষিত, লড়াকু এবং নিবেদিত প্রাণ নারী নেত্রীদের ভুলে যাচ্ছে? এই প্রশ্নগুলো এখন শুধু রাজনৈতিক বিশ্লেষকদের নয়, বরং বিএনপির লক্ষ লক্ষ তৃণমূল কর্মীর মনেও ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে যখন দলের একনিষ্ঠ এবং সুপরিচিত 5 জন নারী নেত্রীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়তে দেখা যায়, তখন এই প্রশ্নগুলো আরও জোরালো হয়ে ওঠে।
একজন নারীকে সরাসরি নির্বাচনে মনোনয়ন দিয়ে নারী ক্ষমতায়নের প্রশংসাপত্র কুড়ানোর চেষ্টা করলেও এই সিদ্ধান্তের আড়ালে চাপা পড়ে গেছে অনেক ত্যাগী নেত্রীর দীর্ঘদিনের বঞ্চনা, অভিমান আর হতাশার গল্প। যারা দলের সবচেয়ে সংকটময় মুহূর্তেও রাজপথ ছাড়েননি, ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করেছেন, পুলিশের লাঠিপেটা আর টিয়ার গ্যাস সহ্য করেছেন, মাসের পর মাস জেল খেটেছেন, আজ তারাই দলীয় রাজনীতির জটিল হিসাব নিকাশ থেকে বিস্ময়করভাবে বাদ পড়েছেন। আজ আমরা সেই মনোনয়ন বঞ্চিত 5 জন দুর্ধর্ষ নারী নেত্রীকে নিয়েই আলোচনা করব, যাদেরকে বিএনপির হাইকমান্ড হয়তো কৌশলগত কারণে ভুলে গেলেও দলের কর্মীরা এবং দেশের মানুষ সহজে ভুলতে পারে। চলুন গভীরে গিয়ে দেখি তাদের ত্যাগের ইতিহাস এবং বঞ্চনার বর্তমান চিত্র। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এর তালিকার প্রথমেই যার নাম আসে তিনি হলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির এক সময়ের ফায়ার ব্র্যান্ড নেত্রী হিসেবে পরিচিত অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। নবাবগঞ্জ 2 ও নাটোর 1 এই দুটি আসন থেকেই তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং এলাকার মানুষের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দল তাকে কোনো আসনেই যোগ্য মনে করেনি। মনোনয়ন না পেয়ে তার ক্ষোভ এবং অভিমান চাপা থাকেনি। এক সাক্ষাৎকারে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার জীবনে এতগুলো দিন নষ্ট করলাম, এখন তো মনে হয় আমি ভুল করছি। তার এই কথাগুলো শুধু ব্যক্তিগত হতাশার বহিঃপ্রকাশ নয়, বরং দলের প্রতি একরাশ অভিমানের দলিল। তিনি আরো স্পষ্ট করে বলেন, আমি নিজে থেকে নিষ্ক্রিয় হয়ে যাব এবং কোনো কর্মকাণ্ডের ভেতরে আর যাব না। পাপিয়ার এই অভিমানী বক্তব্য থেকেই বোঝা যায় দলের জন্য তার ত্যাগ কতটা গভীর ছিল। 1-11 থেকে শুরু করে বর্তমান সরকারের অধীনে বিএনপির প্রতিটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, হেঁটেছেন। কিন্তু তার স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদকে চাঁপাইনবাবগঞ্জ 3 থেকে মনোনয়ন দেয়ায় পাপিয়াকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন তার সমর্থকরা। যদিও পাপিয়ার রাজনৈতিক পরিচিতি এবং ক্যারিয়ার তার স্বামীর পরিচয়ের অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত, এই সিদ্ধান্তে স্থানীয় কর্মীদের মধ্যে যে তীব্র ক্ষোভ ও দলীয় কোন্দলের সৃষ্টি হয়েছে তা বিএনপির জন্য একটি বড় ধরনের অশনি সংকেত, যা নির্বাচনের মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নীলুফার চৌধুরী মনি জামালপুরের অগ্নিকন্যা হিসেবে যিনি দেশব্যাপী পরিচিত, সেই নীলুফার চৌধুরী মনির রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল 90-এর উত্তাল স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে। সেই থেকে আজ পর্যন্ত দলের প্রতিটি মুক্তি সংগ্রামে তিনি ছিলেন একজন অক্লান্ত যোদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধারের এই দীর্ঘ লড়াইয়ে তার মতো স্বচ্ছ ভাবমূর্তি এবং সংগ্রামী নেত্রীকেও যখন দলীয় ষড়যন্ত্রের শিকার হতে হয়, তখন তৃণমূলের কর্মীদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা এতটাই ক্ষুব্ধ যে তারা প্রকাশ্যে জামায়াতকে ভোট দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। আপনারা দেশের মালিক, নিজের মালিকানা অন্যের কথায় ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমরা কি ভোটের বাক্স ভইরা দেই না? মনোনয়ন না পাওয়ায় খেপেছেন রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা 17 বছর কষ্ট করেছি, 300 আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দিবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন, তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণের দাবি আমার শুনতে হবে। শনিবার 8 নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলেমা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি ও জনগণের সঙ্গে থাকব। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম আছে, তাদের শ্রম রয়েছে, তাদের অর্থ ব্যয় রয়েছে। আমার নেতাকর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দিবে, আমার ভোটাররা যে সিদ্ধান্ত দেবে, আমার সরাইল আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দিবে তার সঙ্গে আমি থাকব। এবং আমার মনে হয় বাংলাদেশে ওনার মতো রাজনীতিবিদ নাই বললেই চলে আমার কাছে মনে হচ্ছে। তাই ওনার কাছে অন্য দলগুলোরও আস্থা, প্রায় 50টা দলের আস্থা ওনার প্রতি, সেই 50টা দলকেই উনি নিতে চায়। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে জনাব মাহমুদুর রহমান মান্না সাহেব, জোনায়েদ সাকি, আপনার এই ববি হাজ্জাজ, আন্দলিপ রহমান পার্থ, এরপর হচ্ছে আপনার সাইফুল হক, আসামা রফ সাহেবের স্ত্রী তানিয়া রফ, এরপর আপনার ভিপি নূর, তার মহাসচিব তারেকদের যে আমজনতা পার্টি, এরপর
আপনার এই এহসানুল হুদা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এরকম অনেককে অনেক জায়গায় সিগন্যালও দিয়েছেন। তাই সুব্রত চৌধুরী অ্যাডভোকেট, আমার কাছে মনে হচ্ছে যে উনি এনসিপি যদি আসে তা বাংলাদেশে এই জুলাই যোদ্ধাদেরকে মূল্যায়ন করা হবে এবং পরবর্তীতে যদি রাষ্ট্র ক্ষমতায় এই জোটটা আসে তাহলে সেই রাষ্ট্র জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে পালিত হবে। তাই বিএনপি স্পষ্টভাবে জোট করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। যারাই আসবে তাদেরকেই নিবে, তবে অবশ্যই ওই যারা আপনার এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে নেওয়া হবে না। বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর জোট গঠনের কথা চলছে। জোটেরা যে আসনগুলো চেয়েছে সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। অতি দ্রুতই এই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে। রুমেন, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শকরা, এরকম নিত্য আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।